এবং আমাদের যে সংবাদপত্র সেখানে আমরা যাই। আমরা আজকে প্রথম আলো পত্রিকা দেখেন অনেকগুলো গুরুত্বপূর্ণ নিউজ আজকে প্রকাশিত হয়েছে, যে 31 ঘন্টায় 4টা ভূমিকম্প। তারপরে হচ্ছে আপনার নিচে যদি যাই, নিচে আরো সুন্দর সুন্দর সংবাদ আছে, ঠিক আছে। নিচে আমরা যদি দ্বিতীয় পৃষ্ঠায় যাই, যেমন এই দ্বিতীয় পৃষ্ঠায় আছে, দেখেন একটা সুন্দর সংবাদ আছে, সেটা হচ্ছে ভুটানের যে বর্তমান প্রধানমন্ত্রী তিনি আমাদের দেশ সফর করছেন এই বর্তমান সময়ে। তারপর নিচে আরো অনেক সংবাদ আছে, যেমন এই যে এখানে পরে জলবায়ু সম্মেলন হবে তুরস্কে, ঠিক আছে। তো আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এই যে ভুটানের সাথে আমরা দুইটা কি করেছি, আমরা এখন যে নিউজটা আপনাদেরকে পরে অ্যানালাইসিস করবো সেটা হচ্ছে গিয়ে দেখেন এখানে আমাদের একটা নিউজ আছে, সেটা কি বাংলাদেশ ভুটানের 2টি সমঝোতা স্মারক সই। তাহলে মনে রাখবেন এই যে ভুটান কিন্তু আমাদেরকে দেশ হিসেবে স্বাধীনতার পরে প্রথম স্বীকৃতি দেয়, এবং ভুটান হচ্ছে পৃথিবীর কার্বন নেতিবাচক দেশ। সেই ভুটানের মনে রাখবেন এই ভুটানের যিনি প্রধানমন্ত্রী তিনি এখন বাংলাদেশে আছেন, এবং প্রধানমন্ত্রীর নামটা এখানে দেয়া আছে। প্রধানমন্ত্রীর নামটা হলো, এখানে প্রধানমন্ত্রীর নামটা দেয়া আছে, দেখেন এখানে বলা আছে যে দাশো সেরিং তোবগে। তাহলে ভুটানের প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে সেরিং তোবগে। এবং ভুটান হলো কার্বন নেতিবাচক দেশ, অর্থাৎ ভুটান কার্বন নিঃসরণ কম করে। এবং এই যে ভুটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়। ভুটান বাংলাদেশে প্রথম স্বীকৃতি দেয় 6 ডিসেম্বর 1971 সাল। 6 ডিসেম্বর 1971 ভুটান আমাদের প্রথম স্বীকৃতি দেয়। এবং এই যে ভুটানের প্রধানমন্ত্রী যে বাংলাদেশে এসে উনি ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন। এখানে তিনি গুরুত্বপূর্ণ একটা কাজ করেছেন, সেটা হচ্ছে ভুটানের যে অর্থনৈতিক অঞ্চল সেই অর্থনৈতিক অঞ্চলটা ভুটান করছে কুড়িগ্রামে। তাহলে ইকোনমিক জোন যদি প্রশ্ন আসে যে ভুটান কোথায়, বাংলাদেশের কোথায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে, সেটা হলো কুড়িগ্রামে। এটার জন্য তিনি চুক্তি স্বাক্ষর করতে এসেছেন। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, জাপানের অর্থনৈতিক অঞ্চল হলো নারায়ণগঞ্জের 2500-এ। তাহলে মনে রাখবেন ভুটানের অর্থনৈতিক অঞ্চলটা হচ্ছে কুড়িগ্রামে করবে, এবং এটা নিয়েও কিন্তু চুক্তি স্বাক্ষর হয়েছে। পাশাপাশি
জাপানের যে অর্থনৈতিক অঞ্চল, জাপান আমাদের দেশে অর্থনৈতিক অঞ্চল করছে এবং এখানে তারা বিনিয়োগ করবে এবং তারা কিন্তু একরের পর একরের জমিতে তারা হচ্ছে ওখানে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে এবং সেটা তারা কোথায় করবে? জাপান করবে নারায়ণগঞ্জের ২৫০০-এ, অর্থাৎ ৩০০ ফুটে, ঢাকার ৩০০ ফিটের পাশে ওইখানে করছে। আর কুড়িগ্রামে করবে হলো ভুটান। তাহলে ভুটানের যে প্রধানমন্ত্রী শেরিং তোবগে, তিনি এখন বাংলাদেশে আছেন, বাংলাদেশের ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন এবং কার্বন নেতিবাচক দেশ ভুটান একটা, এবং ভুটানের গুরুত্বপূর্ণ দুইটা জিনিস মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ভুটানের মুদ্রা, ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম এবং পরীক্ষা অনেক বেশি আসে। এবং ভুটানের আইনসভা, ভুটানের আইনসভা হচ্ছে দোজংখা, ভুটানের আইনসভার নাম দোজংখা, মুদ্রা হচ্ছে গুলট্রাম। যেহেতু এক্সেপশনাল নাম, পরীক্ষা খুব বেশি আসে। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা একটু কমেন্টে জানান যে ভুটানের রাজধানীর নাম কি? ভুটানের রাজধানীর নাম কি? ভুটানের রাজধানীর নাম কি? লেখা আমার লেখাটা বোঝা যাচ্ছে কিনা একটু বলেন। হ্যাঁ, তাহলে মনে রাখবেন, ভুটানের যিনি প্রধানমন্ত্রী তিনি এখন বাংলাদেশের সফরে আছেন, নাম হচ্ছে শেরিং তোবগে। ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম, ভুটানের আইনসভার নাম হলো দোজংখা এবং ভুটান হলো কার্বন নেতিবাচক দেশ, অর্থাৎ তারা কার্বন নিঃসরণ করে না, বরঞ্চ কার্বন তারা শুষে নেয়। বাংলাদেশে প্রথম স্বীকৃতি দেয় এবং অর্থনৈতিক অঞ্চল তারা একটা প্রতিষ্ঠা করছে কুড়িগ্রামে, মনে রাখবেন, কুড়িগ্রামে। এই যে গতকালকে দেখা করেছে, তারিখটা লাগবে না, গতকালকে দেখা করেছে। আর জাপানের অর্থনৈতিক অঞ্চলটা হচ্ছে নারায়ণগঞ্জের ২৫০০-এ, এটা মনে রাখবেন। তাহলে ভুটান নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আপনারা পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। তাহলে ভুটানের প্রধানমন্ত্রী যেহেতু বর্তমানে বাংলাদেশ সফর করছে, এটা নিয়ে প্রশ্ন হবে। তো আমি প্রশ্ন করেছিলাম যে ভুটানের রাজধানী কি? ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। এবং মনে রাখবেন, বাংলাদেশ থেকে সবচেয়ে কাছে, বাংলাদেশ থেকে সবচেয়ে কাছে হলো ভুটান। বিডি থেকে সবচেয়ে কাছে ভুটান। দূরত্বের দিক দিয়ে নেপাল এবং ভুটানের মধ্যে যদি বলে ভারতের বাইরে সীমান্তের বাইরে, অর্থাৎ আমাদের দেশের সাথে দুইটা দেশের সীমান্ত আছে, ভারত এবং মিয়ানমার, সীমান্তবর্তী দুইটা দেশ বাদে কোন দেশটি বাংলাদেশের দূরত্ব অনুযায়ী সবচেয়ে কাছে? সেটা হচ্ছে ভুটান। প্রশ্ন আসে, ভাইবা তো প্রশ্ন করে যে ভারত এবং মিয়ানমারের বাইরে, যেহেতু এই দুইটা দেশ আমাদের সাথে সীমান্তের সাথে লাগোয়া, তো ভারত এবং মিয়ানমারের বাইরে কোন দেশটি দূরত্ব অনুসারে সবচেয়ে আমাদের কাছে অবস্থিত? মনে রাখবেন, সেটা হচ্ছে ভুটান। এবং ভুটান, নেপাল, চীন, ভারত, এই চারটা দেশে কিন্তু আপনার হিমালয় পর্বতমালা পড়েছে। সো ভুটান খুব ভালো একটা দেশ, তারা কার্বন নেতিবাচক দেশ এবং ওই দেশে গুরুত্বপূর্ণ একটা জিনিস চালু আছে। হ্যাঁ, সাধারণ এখানে একদম রাখেন, এখানে সমস্যা হচ্ছে বুঝছেন, এখানে একদম থাকতে বলুন। সমস্যা হচ্ছে বলতে আপনার হচ্ছে এই জায়গায় লেখা যায় না বুঝছেন, লেখা যাচ্ছে না। এটা মার্কারটা নিয়ে আসেন দেখি। এখন আসবে, সমস্যা নেই, এটা তো আর যাবে না নাকি? ওকে, নোট তো আসে না। তাহলে এখানে একজন লোক থাকতে বললেন, হ্যাঁ, একটা ছেলেকে দিয়ে দেন এখানে। তাহলে আমরা যেটা দেখলাম যে ভুটান নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে এবং ভুটানের সাথে অনেক জিনিস জড়িত। এই জায়গায় আরেকটা জিনিস মনে রাখবেন ভুটানের সাথে, সেটা হচ্ছে জিএনএস। হ্যাঁ, নিচ্ছি। গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস।
গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস। তাহলে এখানে দেখেন একটা জিনিস আসবে, সেটা হচ্ছে জিএনএস। মনে রাখবেন জিএনএস। এই জিএনএস মানে হলো গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস। আমরা পৃথিবীর সব দেশে আমরা জিডিপি ফলো করি, ভুটান কিন্তু জিডিপি ফলো করে না। ভুটান ফলো করে হলো গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস। মনে রাখবেন, তারা জিডিপি বা অর্থনীতি দিয়ে দেশের মানুষের উন্নয়নকে বিচার করে না, জীবনযাত্রার মানকে বিচার করে না, তারা বিচার করে সুখ দিয়ে। এবং তাদের দেশে কিন্তু সুখ মন্ত্রণালয় আছে। এবং মনে রাখবেন, জিডিপির পরিবর্তে জিএনএইচ ব্যবহার করে কোন দেশ? সেটা হলো ভুটান। তাহলে ভুটান নিয়ে কিন্তু আমরা অনেক কিছু জানলাম আজকে। তো সবাই ক্লাসটি কেমন লাগছে এবং ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন, এবং কোনো সমালোচনা থাকলে অবশ্যই আপনি বলবেন। তাহলে জাপানের অর্থনৈতিক অঞ্চল হচ্ছে নারায়ণগঞ্জের 2500-এ, এবং ভুটানের অর্থনৈতিক অঞ্চল হলো কুড়িগ্রামে। আমরা এর পরের যে সংবাদটা সেখানে চলে যাই। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। ভুটান নিয়ে আমরা অনেক কিছু জানলাম। ইনশাল্লাহ এর বাইরে ভুটান নিয়ে কোনো প্রশ্ন হবে না। এরপর আমরা চলে যাই। এরপরে আমরা যদি দেখি, এরপর আমরা যদি দেখি, প্রথম পৃষ্ঠে একটা সংবাদ ছিল, সেটা হচ্ছে সেই সংবাদটা হচ্ছে দেখেন, পরের বছর পরের জলবায়ু সম্মেলন। এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে পরের জলবায়ু সম্মেলন। পরের জলবায়ু সম্মেলন, পরের জলবায়ু সম্মেলনটা হবে আমাদের তুরস্কে হবে। তুরস্কে হবে। দেখেন, ওই দিন কিন্তু আপনাদেরকে পড়িয়েছিলাম যে COP30 কোথায় অনুষ্ঠিত হবে। COP30 অনুষ্ঠিত হবে, হচ্ছে, এখন হয়ে গেল। সেটা হলো গিয়ে ব্রাজিলের বেলেম শহরে। তখন আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে স্যার COP31 কোথায় হবে। আমি তখন বলেছিলাম যে এখনো ঠিক হয় নাই। আপনারা সবাই বলছিলেন যে COP31 হবে কোথায়? অস্ট্রেলিয়ায় হবে। এবং অনলাইন জগতে একজন জনপ্রিয় শিক্ষক কিন্তু আনসার দিয়ে দিচ্ছেন অস্ট্রেলিয়া। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা এখনো ঠিক হয়নি, আমরা না জেনে কোনো উত্তর দিব না। কিন্তু দেখেন, এখন ঠিক করেছে কোথায়? তুরস্কে হবে। অর্থাৎ COP31 COP31 হবে তুরস্কে। কোথায় হবে? তুরস্কে। তুরস্কে হবে। COP31 হবে তুরস্কে। আর COP30টা হয়ে গেল আমাদের ব্রাজিলের বেলেম শহরে। এবং এই যে আপনার এই যে ব্রাজিলের বেলেম শহরটা, এটা কিন্তু একটা অ্যামাজন বনের ভিতরে অবস্থিত, মনে রাখবেন। তাহলে COP30 এই বছর হয়ে গেল হলো ব্রাজিলের বেলেম শহরে। আর COP31 2026 সালে হবে। এটা হবে 2026 সালে। 2026 সালে কোথায় হবে? তুরস্কে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা সঠিক তথ্যটা জানার চেষ্টা করব, আগে ভাগে আমরা লাফাবো না, ঠিক আছে? সো দেখেন, তাহলে COP31 অনুষ্ঠিত হবে তুরস্কে। সো এরপরে যদি আমরা একটু দেখি, এরপরে আমাদের পরের পৃষ্ঠায় যেটা আছে, পরের পৃষ্ঠায় যেটা আছে সেটা হলো গিয়ে এই যে এখানে বলা আছে যে পরের বছর জলবায়ু সম্মেলন হবে তুরস্কে। এবং এইখানে মূল যে জিনিসটা বলা হয়েছে একটু দেখায় আপনাদেরকে, শেষের দিকে আছে মূল জিনিসটা। সেটা হলো এই যে এখানে দেয়া আছে, দেখেন, দেখেন এই জায়গায় জিনিসটা আছে। সেটা হলো এই যে বেলেম শহরটি অ্যামাজন বন এবং মধ্য জলবায়ু অর্থাৎ নিরক্ষরেখার মাঝখানে অবস্থিত, এবং অ্যামাজন বনের বা অ্যামাজন নদীর পাশ দিয়ে এই শহরটি অবস্থিত। এটা মনে হয় বেশি দেখা যাচ্ছে না বা স্পষ্ট দেখা যাচ্ছে না, আমি জুম করে হলে দেখাতে পারতাম। তাহলে মনে রাখবেন, প্রশ্ন আসতে পারে যে বেলেম শহরটি কোন বনের মাঝখানে বা কাছাকাছি অবস্থিত? সেটা হচ্ছে অ্যামাজন বন। অ্যামাজন বন কিন্তু পৃথিবীর ফুসফুস বলা হয়, এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের 9টি দেশে অবস্থিত, এবং সবচেয়ে বেশি অবস্থিত হলো আপনার ব্রাজিলে। এরপরে আমরা আরেকটা সংবাদে চলে যাই। সেই সংবাদটা হচ্ছে, যেহেতু বর্তমানে এই সংবাদটা একটা হট টপিক বাংলাদেশে, সেই সংবাদে আমরা চলে যাই। দেখেন, সেই সংবাদটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনে রাখবেন। সেটা হচ্ছে, দেখেন, প্রথম যে এটা আসছে, এটা এই যে 31 ঘন্টায়
31 ঘন্টায় 4 ভূমিকম্প। তাহলে মনে রাখবেন প্রথম দিন যে আমাদের ভূমিকম্পটা হলো সেটা হচ্ছে 21 নভেম্বর। 21 নভেম্বর, এবং এটার উৎপত্তি স্থল ছিল নরসিংদীতে। মনে রাখবেন নরসিংদীর মাধবদীতে, মাধবদী। এটা প্রশ্ন আসবে যে 21 নভেম্বর যে আমাদের ভূমিকম্পটা হলো সেটার উৎপত্তি স্থল কোথায় ছিল? সেটার উৎপত্তি স্থল ছিল মাধবদীতে। এবং এই যে 21 নভেম্বরের যে মাধবদী বা নরসিংদীতে উৎপত্তি হওয়া যে ভূমিকম্পটা ছিল সেটার যেটা মাত্রা, সেই মাত্রাটা মনে রাখবেন 5.7 মাত্রা, 5.7 মাত্রা। এবং পর্যায়ক্রমে কিন্তু পরবর্তীতে আবার পরের দিন গত পরশু দিন এবং গতকালকে কিন্তু আমাদের 4টা ভূমিকম্প হয়েছে। তাহলে এই যে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাচ্ছে বাংলাদেশে, এটার মূল কারণটা হচ্ছে এই যে অঞ্চলটা, এখানে প্রচুর প্লেট আছে, প্লেট টেকটনিক থিওরি অনুযায়ী এই প্লেটগুলো নড়াচড়া করছে, এবং যেখানে প্লেটটা ঘর্ষণ খাচ্ছে ওই জায়গাটাই বলা হয় কেন্দ্র ভূমিকম্পের। আর যেখানে আঘাতটা হানবে ভূপৃষ্ঠের উপরে ওই জায়গাটাকে বলা হয় উপকেন্দ্র। ভূপৃষ্ঠের উপরে বলা হয় উপকেন্দ্র, মনে রাখবেন। এবং এই যে আমাদের ভূমিকম্প, এখানে দুইটা জিনিস সব সময় আসে। একটা হলো গিয়ে রিক্টার স্কেল, রিক্টার স্কেল, রিক্টার স্কেল, এবং আরেকটা হলো সিসমোগ্রাফ, সিসমোগ্রাফ। তাহলে রিক্টার স্কেল দিয়ে আমরা তীব্রতা মাপি, তীব্রতা, হ্যাঁ। তাহলে রিক্টার স্কেল দিয়ে আমরা তীব্রতা মাপি, আর সিসমোগ্রাফ দিয়ে আমরা হচ্ছে নির্ণয় করি। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ, এবং রিক্টার স্কেল দিয়ে আমরা তীব্রতাটা মাপি। তাহলে ভূমিকম্পের সাথে মূলত এই জিনিসগুলোই জড়িত, মনে রাখবেন। এরপরে আমরা যে জিনিসটাতে যাব মূলত সেটা হলো, এখানে কিছু কথা আছে, যেমন এখানে বলছে যে ঢাকার বিপদ স্পষ্ট হচ্ছে। ঢাকায় কিন্তু আপনার অপরিকল্পিতভাবে ভবন উঠছে। এবং এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঢাকায় যারা বিল্ডিং করছে তারা কিন্তু বিল্ডিং কোড, এখানে পরে দেখবেন একটা কথা আছে, বিল্ডিং কোড মানছে না, বিল্ডিং কোড মানছে না। এবং এখানে আরেকটা জিনিস জড়িত, সেই জিনিসটা হচ্ছে গিয়ে, সেই জিনিসটা হলো এখানে আরেকটা জিনিস আমরা পড়ব, সেটা হচ্ছে গিয়ে ড্যাপ, ড্যাপ, ডিএপি। এই ড্যাপ জিনিসটা মনে রাখবেন। ড্যাপের পূর্ণরূপ হচ্ছে ডিটেল, ডিটেল এরিয়া, এরিয়া প্ল্যান, ডিটেল এরিয়া প্ল্যান বা ড্যাপ। এটার উদ্দেশ্য হলো ঢাকা শহরে নিরাপদ ও পরিকল্পিত নগরায়ন। অর্থাৎ আমরা যেন আমাদের যে ডিটেল এরিয়া প্ল্যান অনুযায়ী যেখানে যত তলা বিল্ডিং উঠানো দরকার, বিল্ডিং কোড মেনে সেই বিল্ডিংটা উঠায় এবং একটা পরিকল্পিত, পরিবেশ বান্ধব এবং নিরাপদ একটা শহর গড়ে তুলতে পারি। এই জন্য রাজউকের একটা প্ল্যান আছে যেটার নাম হচ্ছে ড্যাপ, খুব গুরুত্বপূর্ণ। এবং এটার পূর্ণরূপ হচ্ছে ডিটেল এরিয়া প্ল্যান। ডিটেল এরিয়া প্ল্যান মানে হলো ঢাকা শহরে নিরাপদ ও পরিকল্পিত এবং পরিবেশ বান্ধব একটা নগরায়ন। এবং এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের যে ভূমিকম্প থেকে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হবে সেটা কিন্তু অনেকাংশে আমাদের কমে আসবে, যদি ভবিষ্যতে ভূমিকম্প হয় আর কি। আমরা এখন দেখি পরে আর একটা প্রশ্ন চলে যাই, পরে আর একটা নিউজে আমরা চলে যাই। তো পরে যে নিউজটাতে আমরা যাব সেটা হচ্ছে একটু আমরা অন্য ফ্লেভারের নিউজে যাব, বিশেষ করে আমাদের যে ইন্টারন্যাশনাল নিউজগুলো আছে। যেমন এখানে একটা ভালো একটা পেজ আছে, সেই পেজটা হলো ইন্টারন্যাশনাল। কেন
এটা এটা আচ্ছা, আমাদের এখানে আরেকটা নিউজ আছে, আমরা একটু দেখি। সেটা হচ্ছে ই পেপার আসতেছে না, বুঝছেন? ওকে, দেখেন এইখানে ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছে সম্প্রতি, গতকালকে। সেটা হচ্ছে কি, আজ যুদ্ধের 5টি থামিয়েছি শুল্ক আরোপের হুমকি দিয়ে। তাহলে দেখেন তিনি এখানে কিছু কথা বলেছেন। এখানে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন শনিবার 8টি যুদ্ধের তিনি 5টায় থামিয়েছেন, এবং সেটা কিসের হুমকি দিয়ে? শুল্ক যুদ্ধের হুমকি দিয়ে। এবং এখানে একটা জিনিস আছে, মনে রাখবেন, এখানে একটা জিনিস দেখেন, ট্রাম্প মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল। মনে রাখবেন, ট্রাম্পের যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, ট্রাম্পের যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সেটার নাম হচ্ছে ট্রুথ সোশ্যাল। ট্রুথ সোশ্যাল, এবং ট্রাম্পের নিজস্ব মালিকানায়। এবং ওখানে তিনি বলেছেন আমি 5টি যুদ্ধ সরাসরি শুল্ক হুমকি দেখিয়ে থামিয়েছি। এরপর আমরা যাই একটু, তিনি কি বলেছেন দেখেন, যে এখানে তিনি একটা কথা বলেছেন, ট্রাম্প বলেছেন বর্তমানে যুক্তরাষ্ট্র সবচেয়ে ধনী, শক্তিশালী এবং সম্মানিত অবস্থায় রয়েছে। তার কথায় এর পিছনে যুক্তিগুলোর মূল কারণগুলো হলো নভেম্বর 5, 24 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ও শুল্ক। তাহলে তিনি এটা বুঝিয়েছেন যে আমি যখন 24 সালে নভেম্বর মাসে নির্বাচন করে ক্ষমতায় এসেছি, এরপর আমি অনেকগুলো নির্বাহী আদেশ নিয়েছি, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছিল শুল্ক আরোপ। এবং এই যে শুল্ক আরোপের ভয় দেখে, অর্থনৈতিক স্যাংশন, নিষেধাজ্ঞার ভয় দেখে তিনি 8টি যুদ্ধের মধ্যে 5টি থামিয়েছেন। তো এখানে একটা জিনিস আছে, নভেম্বর 5, 2024, এই দিন প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল। প্রেসিডেন্ট নির্বাচন হয় এবং এই নির্বাচনের মাধ্যমেই ডোনাল্ড ট্রাম্প আমাদের যে কমলা হ্যারিসকে হারিয়ে ক্ষমতায় আসেন। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু রিপাবলিকান পার্টির। সো ডোনাল্ড ট্রাম্প নিয়ে আমরা একটা ছোট্ট সংবাদ পড়লাম। এখন আমরা আবার একটু প্রথম আলোর পত্রিকায় যাই। প্রথম আলোর পত্রিকায় যদি আমরা যাই, এখানে আমাদের একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের যে আন্তর্জাতিক পাতাটা আজকের, সেটা এখানে আসছে না। এটা তো সাবস্ক্রিপশন করা আছে না? ওকে, যাই হোক, আমাদের সাবস্ক্রিপশনে যেহেতু সমস্যা হচ্ছে, আমরা একটু যে মূল যে খবরগুলো আছে সেখান থেকে আমরা একটু পড়ার চেষ্টা করি।
আমরা এই জায়গায় চলে যাই, বিশ্ব রাজনীতিতে চলে যাই। বিশ্ব রাজনীতিতে গিয়ে দেখেন আজকে এটা দেয়া আছে, এটা আমরা একটু পড়ি, এটা গুরুত্বপূর্ণ একটা খবর আজকে। দেখেন এখানে বলেছে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানে ট্রাম্পের বেঁধে দেওয়া 28 দফা পরিকল্পনায় উদ্বেগ। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ, মনে রাখবেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানে ট্রাম্প কিন্তু 28টা দফা দিছে, ট্রাম্প। আর এখানে একটা জিনিস মনে রাখবেন, চীন ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করার জন্য 12 দফা দিয়েছিল। কত দফা দিয়েছিল? 12 দফা। আর ট্রাম্প গাজায় গাজা শান্তি পরিকল্পনায় 20 দফা দিয়েছে, 20 দফা। তাহলে এই তিনটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন, এই তিনটা জিনিস ভালো করে মনে রাখবেন। প্রথম কথা হচ্ছে ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য 28 দফা দেয়, 28টা দফা দেয়। এবং চীন রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে 12 দফা দিয়েছিল। আবার ডোনাল্ড ট্রাম্প গাজা শান্তি পরিকল্পনার জন্য 20 দফা দিয়েছিল। সো আপনারা ক্লাসটা হয়তো মাঝখানে একটু ঝিমিয়ে পড়েছিলেন, কারণ আমাদের একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছিল। এখন পরিষ্কার বোঝা যাচ্ছে কিনা বলেন? আমরা আরো কয়েকটা সংবাদ ভালো করে পড়বো এবং আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা, ক্লাসটা এখন ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্টে জানান। হ্যাঁ, সো দেখেন তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের বেঁধে দেওয়া 28 দফায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তাহলে মনে রাখবেন, ট্রাম্প এখানে 28টা দফা দিয়েছে, চীন দিয়েছে 12 দফা। আবার ট্রাম্প গাজার যে ফিলিস্তিনের শান্তির জন্য দফা দিয়েছে 20টি। সো এটা গুরুত্বপূর্ণ। এখন আমরা যদি নিচের দিকে যাই, নিচের দিকে গেলে দেখেন ট্রাম্পের কিছু কথা বলেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের দেয়া পরিকল্পনাটি কিয়েভের জন্য চূড়ান্ত প্রস্তাব নয়। কিয়েভ, তাহলে কিয়েভ হচ্ছে ইউক্রেনের রাজধানী, ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ। এবং ইউক্রেনের মিত্ররা ট্রাম্পের এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানানোর পরে তিনি এই কথা বলেছেন। তাহলে মনে রাখবেন, কিয়েভ হলো ইউক্রেনের রাজধানী। এবং এখানে বলেছে ইউরোপ, কানাডা এবং জাপানের নেতারা বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের দেওয়া পরিকল্পনায় এমন কিছু বিষয় রয়েছে যা ন্যায়সঙ্গত ও টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য জরুরি। তার মানে ট্রাম্পের যে এই 28টা দফা, এই 28টি দফা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে একটা টেকসই শান্তি এবং একটা শান্তি পরিকল্পনা, এবং এখানে একটা কি বলেছে, ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এই জন্য সবাই কিন্তু এই যে 28টা দফা, এই 28টা দফার প্রতি আস্থা রেখেছে। তাহলে মনে রাখবেন, এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে ট্রাম্প 28টি দফা দিয়েছে। আরো কিছু জিনিস আমরা শিখবো সামনে। দেখেন এখানে বলেছে আজ রোববার ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইউক্রেনের নিরাপত্তা কর্মকর্তারা সুইজারল্যান্ডের জেনেভায়, সুইজারল্যান্ডের রাজধানী কিন্তু জেনেভা না, সুইজারল্যান্ডের রাজধানী হলো বার্ন। আর সুইজারল্যান্ডের জেনেভা একটা শহর, যেটাকে বলা হয় সম্মেলনের শহর। এবং এই জায়গায় কিন্তু অধিকাংশ আপনার সংস্থার সদর দপ্তর। এই জন্য জেনেভাকে বলা হয় সম্মেলনের শহর। অনেকেই মনে করেন যে সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে জেনেভা। সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা না, সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে বার্ন। এবং ওইখানেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও, খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন, বর্তমান যিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হলেন মার্কো রুবিও।
তাহলে মনে রাখবেন, এই যে ট্রাম্প বলল আমি এতগুলো যুদ্ধ থামিয়েছি, 8টার মধ্যে 5টি থামিয়েছি, এবং ইউক্রেন সহ বিভিন্ন দেশে আমি শান্তি আলোচনা করছি, শান্তি পরিকল্পনা করছি, এগুলার পিছনে যেই মানুষটার অবদান সবচেয়ে বেশি সেটা হচ্ছে মার্ক রুবিও। মার্ক রুবিও, যিনি কিনা আমেরিকার বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। একজন পররাষ্ট্রমন্ত্রী কিন্তু অনেক দায়িত্ব থাকে, অনেক দায়িত্ব থাকে, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বর্তমান নাম হলো মার্কো রুবিও। এবার আমরা আসি, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, তাহলে ইউক্রেনের প্রেসিডেন্টের নাম হচ্ছে জেলেনস্কি, তিনি বলেছেন এই পরিকল্পনাকে কেন্দ্র করে ইউক্রেন ইতিহাসে সবচেয়ে কঠিন সময় পার করছে, একটা কঠিন সময় পার করছে। কারণ ইউক্রেনকে যুদ্ধে নামিয়ে দিয়ে পশ্চিমা রাষ্ট্রগুলো, ন্যাটো সমর্থিত রাষ্ট্রগুলো কিন্তু এই যুদ্ধ থেকে সরে গেছে। এই কারণে মূলত কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই কথাটা বলেছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দলের নাম কি? বলেন তো, কেউ যদি বলতে পারেন দলের নাম কি, জেলেনস্কির দলের নাম কি? এবং এরপরে তিনি বলেছেন কারণ এটি রাশিয়ার অনুকূলে বলেই মনে হচ্ছে, আর এতে রাজি হওয়ার জন্য যুক্তরাষ্ট্র চাপের মুখে আছে ইউক্রেন। তো ট্রাম্প বলেছেন তার 28 দফা পরিকল্পনা মেনে নিতে ইউক্রেনকে 27 নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন, এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন এটি একটি সমাধানের ভিত্তি হতে পারে। তার মানে ট্রাম্প যে আসলে এত বড় একটা যুদ্ধ থামাতে চাচ্ছে, এই জায়গায় কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট, রাশিয়া এবং রাশিয়ার প্রেসিডেন্ট কিন্তু তারা ইনডিরেক্টলি সমর্থন দিয়েছে, এবং তারা এটাতে সম্মত হয়েছে যে না, আমরা যুদ্ধ থামাতে চাই, আমরাও কিন্তু শান্তি চাই। তাহলে আমাকে একটু প্রশ্নের উত্তর দেন, এই যে রাশিয়ার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দলের নামটা কি? কে বলতে পারবেন? একটু জানান আমাকে কমেন্টে। দলের নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দলের নামটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসি আমরা, এখানে কিছু কথা আছে। দেখেন, ট্রাম্প একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কোনো উপায়ে এই যুদ্ধের অবসান ঘটাতে হবে, যে কোনো উপায়ে এই যুদ্ধের অবসান ঘটাতে হবে, এবং ট্রাম্প কিন্তু এই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, একটু বড় করে দিচ্ছি, একটু পরে বড় করে দিব। এবার আসুন খুব গুরুত্বপূর্ণ একটা খবর, সেটা হলো গতকাল দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে G20 সম্মেলন। দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে G20 সম্মেলন। হ্যাঁ, আমি বড় করে দেখাচ্ছি লেখাটা, আমি মনে করেছিলাম আপনারা বুঝতে পারছেন। আপনাদের প্রতি অনুরোধ করবো, আপনারা কমেন্টে অপ্রাসঙ্গিক গল্প করবেন না, প্রাসঙ্গিক যে কমেন্টগুলো সেগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু অনেকক্ষণ পরে আপনারা বলছেন যে স্যার লেখাটাকে বড় করতে হবে, এটা কিন্তু আমি অনেকক্ষণ পরে কমেন্টে দেখতে পাচ্ছি, কারণ এর আগে আপনারা খুব অপ্রাসঙ্গিক গল্প করেছেন। আমরা প্রাসঙ্গিক গল্প করব। তো দেখেন, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা কি? সেই জিনিসটা হচ্ছে গতকাল দক্ষিণ আফ্রিকায় শুরু হওয়া G20 সম্মেলন। তাহলে এই বছর G20 সম্মেলন হচ্ছে দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে, এবং সেখানে কিন্তু এই দেশগুলো অংশগ্রহণ করছে। ঠিক আছে, এবং মনে রাখবেন এই দেশগুলো কিন্তু এখানে স্বাক্ষর করেছেন যে ডোনাল্ড ট্রাম্প যে আপনার 28টা দফা দিছে, তারা এটাতে সম্মত হয়েছে। হ্যাঁ, এবং এখানে একটা সুন্দর গুরুত্বপূর্ণ তারা কোটেশন দিয়েছে। সেই কোটেশনটা কি দেখেন, এটা ভলোদিমির জেলেনস্কি বলেছেন এই পরিকল্পনাকে কেন্দ্র করে ইউক্রেন ইতিহাসে সবচেয়ে কঠিন সময় পার করছে, কারণ এটি রাশিয়ার অনুকূলে বলেই মনে হচ্ছে, আর এতে রাজি হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের চাপের মুখে আছে ইউক্রেন। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোটেশন দিয়েছে। তো এখানে আমি একটু আগে প্রশ্ন করেছিলাম রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দলের নাম কি? তার দলের নাম হলো সার্ভেন্ট অব দা পিপল। লিখে রাখেন, সারা জীবন কাজে লাগবে। সার্ভেন্ট অব দা পিপল, ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের বর্তমান ক্ষমতাসীন দলের নাম। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দলের নাম হচ্ছে সার্ভেন্ট অব দা পিপল। এটাও যে একটা দলের নাম হতে পারে, এটা কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। এই জন্য আমাদের নিয়মিত পত্রিকা পড়তে হবে। ঠিক আছে,
তাহলে ভলোদিমির জেলেনস্কির দলের নাম হচ্ছে সার্ভেন্ট অফ দা পিপল, মনে রাখবেন। তো এর বাইরে আমরা যেহেতু এখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কিছুটা শিখলাম, রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আমরা কয়েকটা সাধারণ জ্ঞান মনে রাখার চেষ্টা করব। এটা মনে রাখবেন, জেলেনস্কির দলের নাম হলো সার্ভেন্ট অফ দা পিপল। আচ্ছা, এবার আসেন আমরা দেখি, আমরা একটু দেখি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সবাই একটু নোট করি আমরা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই রাশিয়া ইউক্রেন যুদ্ধটা শুরু হয়েছিল, কেন শুরু হয়েছিল, কেন শুরু হয়েছিল সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। কেন শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ? শুরু হয়, যুদ্ধটা শুরু করে রাশিয়া। তো রাশিয়া কেন ইউক্রেনের উপর আক্রমণ শুরু করলো এবং কিভাবে এটা যুদ্ধে পরিণত হলো, কেন শুরু হয়? প্রথম কথা হলো আপনার ইউক্রেন যাতে ন্যাটোতে যোগ না দেয়। 2 নাম্বার হলো ইউক্রেনের উপর এবং কৃষ্ণ সাগরে আধিপত্য বিস্তার। এরপরে হলো স্বায়ত্তশাসন অঞ্চলগুলোকে রুশ ভাষাভাষী অঞ্চলগুলোকে স্বাধীন করার জন্য। তাহলে মনে রাখবেন, রাশিয়া চেয়েছিল যাতে ইউক্রেন ন্যাটোতে যোগ না দেয়। ইউক্রেন কিন্তু হুমকি দিয়েছিল যে আমি ন্যাটোতে যোগ দিব। পাশাপাশি রাশিয়া চেয়েছিল ইউক্রেনের উপর আধিপত্য বিস্তার করতে এবং ইউক্রেন থেকে জেলেনস্কিকে সরিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট তার নিজের লোক বসাতে চেয়েছিল। এবং কৃষ্ণ সাগর খুব গুরুত্বপূর্ণ একটা সাগর রাশিয়া ইউক্রেনের সাথে, এই সাগরটা যার দখলে থাকে পুরো ইউরোপ তার দখলে থাকে এবং এটাতে আধিপত্য বিস্তার করতে চেয়েছিল রাশিয়া। এবং শেষ যে ব্যাপারটা সেটা হলো ইউক্রেনের ভিতরে কিছু স্বায়ত্তশাসিত অঞ্চল আছে, যে অঞ্চলগুলোতে মানুষ কথা বলে রুশ ভাষায়। এই রুশ ভাষায় যারা কথা বলে সেই অঞ্চলগুলোকে স্বাধীন করার জন্য বা তাদেরকে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন তাদের ফিরিয়ে আনার জন্যই মূলত এই রাশিয়া ইউক্রেনের উপর একটা সামরিক অভিযান চালায়। এবং এই সামরিক অভিযানটা শুরু হয় 2022 সালের 24 ফেব্রুয়ারি যুদ্ধটা শুরু হয়। তাহলে 2022 সালের 24 ফেব্রুয়ারি যুদ্ধটা শুরু হয়, এখনো যুদ্ধটা কিন্তু চলমান। এবং এই জায়গায় দুইটা পক্ষ, একদিকে রাশিয়া আর একদিকে হচ্ছে ইউক্রেন। রাশিয়াকে কিছু দেশ সমর্থন করছে, আবার ইউক্রেনকেও কিছু দেশ সমর্থন করছে। তাহলে কে কাকে সমর্থন করছে এটা আমরা একটু দেখি। তাদের যুদ্ধটা শুরু হয় 2022 সালের 24 ফেব্রুয়ারি, এখন এই যুদ্ধটা চলছে। তাহলে আমরা যদি একটু দেখি যে কে কার পক্ষগুলো আমরা একটু দেখি। এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের পক্ষগুলো, রাশিয়ার পক্ষে কারা আছে? রাশিয়ার পক্ষে আছে চীন, এরপরে হচ্ছে গিয়ে আপনার তুরস্ক, ইরান, এরপরে বেলারুশ রয়েছে, তারপরে হলো গিয়ে চীন, তুরস্ক, ইরান, বেলারুশ। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে ব্রিক্স ভুক্ত দেশগুলো, এদের সাথে আছে, রাশিয়ার সাথে। আর আমরা যদি দেখি ইউক্রেনের সাথে কারা আছে, ইউক্রেনের সাথে আছে ইউএসএ, এরপরে ইউকে আছে, এরপর ন্যাটো ভুক্ত দেশগুলো আছে।
এবং এখানে আছে হলো পশ্চিমা বিশ্ব। পশ্চিমা বিশ্ব এখানে আছে। তার মানে এইখানে যে দেশগুলো আছে এই দেশগুলো শুধুমাত্র রাশিয়াকে সমর্থন করে। এর বাইরে যত দেশ আছে মনে রাখবেন, এর বাইরে যত দেশ আছে সবাই সমর্থন করে মূলত ইউক্রেনকে। যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, যদিও এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে আর সমর্থন করছে না, পাশাপাশি ন্যাটোভুক্ত যত দেশ আছে এবং পশ্চিমা বিশ্ব, এরা সবাই দুই পক্ষে ভাগ হয়ে গেছে এবং যুদ্ধটা এখনো চলমান রয়েছে। এদিকে কিন্তু চীন এই যুদ্ধ বন্ধের জন্য অলরেডি 12 দফা দিয়েছে, 12 দফা দিয়েছিল এই যুদ্ধটা বন্ধের জন্য। তাহলে এই যুদ্ধটা যেহেতু এখনো চলমান, এটা কিন্তু সবসময় সাম্প্রতিক ঘটনার জন্য লাগবেই। আমরা এখন দেখি, ওইখানে আমরা একটু আগে সংবাদপত্রে এই জায়গাটায় আমরা আরেকটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে দেখেন এই জায়গায় আমরা আরেকটা জিনিস পড়েছিলাম, সেটা হলো এই যে G20 সম্মেলন। তো এইবারের যে G20 সম্মেলন, এই সম্পর্কে আমরা একটু আলোচনা করি, G20 সম্মেলন, G20 সম্মেলন 2025 স্থান হলো গিয়ে দক্ষিণ আফ্রিকা। এরপরে এবার G20 সম্মেলনটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা, মনে রাখবেন। এবং এই G20 সম্মেলনে নেতৃত্ব দিচ্ছে উন্নয়নশীল দেশগুলো। এবং এই G20 সম্মেলনে G20 যে সদস্যগুলো মনে রাখবো আমরা, G20 সদস্য হলো 19টি দেশ প্লাস 2টি সংস্থা। 19টি দেশ এবং 2টি সংস্থা মিলে G20 মোট সদস্য হলো 21টি। G20 মানে 20টি সদস্য না, কিন্তু G20 মানে হলো 21টি সদস্য, মনে রাখবেন। G20 তে সদস্য হলো 21টি, তার মধ্যে 19টা হলো দেশ। প্রশ্ন আসবে যে G20 তে সদস্য দেশ কয়টা, তখন আনসার করবেন 19টা। আর যদি বলে মোট সদস্য কয়টা, তখন আপনি আনসার করবেন 21টা। এখানে আবার 2টা সংস্থা আছে, তাহলে এই 2টা সংস্থা কে কে? 2টি সংস্থা কে কে? একটা হচ্ছে আফ্রিকান ইউনিয়ন আর একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। আফ্রিকান ইউনিয়ন এবং ইউরোপিয়ান ইউনিয়ন G20 সর্বশেষ সদস্য। G20 সর্বশেষ সদস্য হলো আফ্রিকান ইউনিয়ন, AU। তাহলে একটা সংস্থার সদস্য হয়েছে আরেকটা সংস্থা এসে। তাহলে আফ্রিকান ইউনিয়ন নিজে একটা সংস্থা, সে আবার এসে G20 সদস্য হয়েছে। তাহলে মনে রাখবেন G20 সদস্য সংখ্যা মোট 21টা। G20 সদস্য সংখ্যা মোট 21টা, কিন্তু এর মধ্যে 19টা হচ্ছে দেশ এবং 2টা হচ্ছে সংস্থা। 2টা কোন কোন সংস্থা? একটা হচ্ছে গিয়ে আফ্রিকান ইউনিয়ন আর একটা হলো ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন আগেই সদস্য হয়েছিল, সর্বশেষ সদস্য G20 সেটা হলো আফ্রিকান ইউনিয়ন। আফ্রিকান ইউনিয়ন মনে রাখবেন, G20 সর্বশেষ সদস্য আফ্রিকান ইউনিয়ন। তাহলে আমরা কিন্তু একটা সংবাদের ভিতরে ঢুকে সেই জায়গা থেকে আরো কি কি সাধারণ জ্ঞান হতে পারে এগুলো কিন্তু আলোচনা করছি। তো আপনারা দ্রুত একটু কমেন্ট করুন যে G20 সম্মেলনটি দক্ষিণ আফ্রিকায় হচ্ছে, নেতৃত্ব কে দিচ্ছে এবং কয়টি সদস্য, সর্বশেষ সদস্যকে একটু কমেন্ট করুন। এবং এই পর্যন্ত সোফার ক্লাসটি আপনাদের কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করুন। এবং অবশ্যই টিউটোরিয়াল পেজের এই ক্লাসটি, যেহেতু এটা প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে, শেয়ার করতে ভুলবেন না এবং এই ক্লাসটির ইতিহাসের অংশ হতে ভুলবেন না। এবং আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন ক্লাসটি কেমন লাগছে। তাহলে যারা যারা ক্লাসটি করছেন তারা সবাই এই অংশটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এবং G20 নিয়ে কিন্তু এগুলোর বাইরে কোনো প্রশ্ন আসে না। সো G20 তে সদর দপ্তরটা মনে রাখবেন, সদর দপ্তর হলো নাই, সদর দপ্তর নাই। মনে রাখবেন প্রশ্ন আসে যে নিচের কোন সংস্থার সদর দপ্তর নাই।
G20 কিন্তু সদর দপ্তর নাই, যেমন ন্যাম এর সদর দপ্তর নাই, G7 এর সদর দপ্তর নাই, তাহলে G20 সদর দপ্তর নাই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপনারা যারা শীতের রাতে ঝিমিয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়েছেন, তারা আপনারা সবাই আবার উঠুন, আমরা কিছু ইনফরমেটিভ আলোচনা করছি এবং এই আলোচনাটা কিন্তু আপনার জীবনে মনে করতে পারেন শ্রেষ্ঠ একটা ইনভেস্টমেন্ট। আপনি হয়তো বা প্রথম দিন আপনার মাথায় ঢুকবে না, প্রথম দিন আপনি এতগুলো তথ্য নিতে পারবেন না, কিন্তু যখন আমরা খবর থেকে আরেকটা খবরে, আরেকটা সংবাদ থেকে আরেকটা সাধারণ জ্ঞানের তথ্যে প্রবেশ করছি, তখন মনে হবে যে না, জিনিসগুলো আমার জানা থাকছে, ভবিষ্যতে আমি খুব ভালো আনসার করতে পারবো। তাহলে মনে রাখবেন সদর দপ্তর হলো নাই, আর G20 সর্বশেষ সদস্য হলো আফ্রিকান ইউনিয়ন। সো আপনারা সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখুন আমাদের এই ক্লাসটি, এবং যারা আপনারা নোট করছেন সুন্দর করে নোট করুন। ওকে, আমরা পরের সংবাদে চলে যাই। পরের একটা সংবাদে চলে যাই, সেটা হচ্ছে আমরা এখন একটু ব্যবসা বাণিজ্যের সংবাদে যাই। ঠিক আছে, ব্যবসা বাণিজ্যের সংবাদে। ব্যবসা বাণিজ্যের সংবাদে যে গুরুত্বপূর্ণ যে টপিকটা আছে সেটা হচ্ছে এই জিনিসটা। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা সংবাদ, মনে রাখবেন এলডিসি। তাহলে এলডিসি নিয়ে কিন্তু সব জায়গায় প্রশ্ন হবে, মনে রাখবেন এলডিসি নিয়ে সব জায়গায় প্রশ্ন হবেই। এলডিসি উত্তরণ পেছানো কতটা বাস্তবসম্মত, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সংবাদ। দেখেন, আমরা কিন্তু আন্তর্জাতিক, বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি সবগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এখন যে সংবাদটা আছে সেটা হচ্ছে এলডিসি উত্তরণ পেছানো কতটা বাস্তবসম্মত। মনে রাখবেন এলডিসি নিয়ে আপনি পরীক্ষায় 100% প্রশ্ন পাবেন পাবেন পাবেন, এবং এলডিসি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এলডিসি বাংলাদেশের মান সম্মানের সাথে জড়িত। আমরা ভবিষ্যতে উন্নয়নশীল দেশ হতে যাচ্ছি কি যাব না, হতে পারবো কি পারবো না, এটার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চিনটা সেটা হচ্ছে এলডিসি। সেটা হলো কি আমাদের এলডিসি, মনে রাখবেন। এবং এলডিসি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এলডিসি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বর্তমান সময়। এলডিসি উত্তরণ, এলডিসি উত্তরণ নিয়ে আমরা বিস্তারিত এখনই আলোচনা করব। আপনারা যারা হ্যাঁ, থ্যাংক ইউ। আশিতা আক্তার বলেছেন লাইফে ফার্স্ট ক্লাস করলাম, এরকম ভালো, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাদের উৎসাহ দিবেন, আমরা উৎসাহ পেলে কিন্তু এরকম আয়োজন আমরা আরো বেশি বেশি করব। সংবাদ থেকে যখন আপনি সাধারণ জ্ঞান পড়বেন, তখন আমরা দেখেছি যে স্টুডেন্টরা এটা আরো বেশি ইন্টারেক্টিভলি নেয় এবং খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করার চেষ্টা করে। ঠিক আছে, তাহলে এলডিসি উত্তরণ নিয়ে আমাদের কি সংবাদটা প্রকাশিত হয়েছে, আমরা একটু ভিতরে যাই, কি বলেছে আমরা একটু দেখি। প্রথমত বলেছে যে স্বল্পোন্নত দেশ, তার মানে বাংলাদেশ। মনে রাখবেন বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ না, বাংলাদেশ এখন হলো একটা স্বল্পোন্নত দেশ। আমরা কিন্তু ছোটবেলা থেকেই বইপত্রে পড়ে আসছি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ, এটা কিন্তু ভুল কথা। আমরা মাত্র একটা স্বল্পোন্নত দেশ, মাত্র আমরা কি স্বল্পোন্নত দেশ। স্বল্পোন্নত দেশের অর্থাৎ এটাকে সংক্ষেপে বলে এলডিসি, এটা নিয়ে আমি একটু পরে বিস্তারিত আলোচনা করব। এলডিসি তালিকা থেকে বাংলাদেশের উত্তরণে নির্ধারিত সময়সীমা পিছিয়ে দেওয়ার দাবি তুলেছেন ব্যবসায়ীরা। অর্থাৎ যেই বছর আমাদের এলডিসি উত্তরণের টার্গেট হচ্ছে 2026 সাল, 26 সালে আমরা এলডিসি হতে পারবো না, কারণ আমাদের সেই সক্ষমতা অর্থনীতির দেখা দিচ্ছে না। এই কারণে যারা বড় বড় ব্যবসায়ী আছেন তারা দাবি করেছেন যে এটাকে আরো ভবিষ্যতে পিছিয়ে দেয়া হোক, যাতে আমরা সময় নিয়ে আমাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়িয়ে আমরা এলডিসি থেকে উত্তরণ ঘটাতে পারি। তো এই যে এই কথাটা এই ব্যবসায়ীরা বলেছেন, এবং তারা বলেছেন এই মুহূর্তে এলডিসি থেকে উত্তরণ হলে রপ্তানি খাত সহ নানা খাতে নেতিবাচক প্রভাব পড়বে। তাহলে কি নেতিবাচক প্রভাব পড়বে সেটা আমরা একটু পরে দেখব। হ্যাঁ, আমরা একটু পরে দেখবো যে কি নেতিবাচক প্রভাব পড়বে। তাহলে এখানে দেখেন, এখানে অনেকগুলো আলোচনা করেছে তারা বলছে, এবং তারা বলছে যে কারণ গত মার্চে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ 2026 সালে এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত নিয়েছে।
গত 8 বছরের নানা প্রক্রিয়া ও একাধিক মূল্যায়ন শেষে 2026 সালের 24 নভেম্বর এলডিসি থেকে বের হবে বাংলাদেশ। তাহলে তারিখটা হলো 2026 সালের 24 নভেম্বর। অনেকগুলো পরীক্ষা অলরেডি এসেছে এবং সামনে ইনশাল্লাহ আসবে, দেখবেন। আমরা আমাদের যে এলডিসি উত্তরণ, সেই এলডিসি উত্তরণটা হবো 2026 সালের 24 নভেম্বরে গিয়ে। এবং এমন সিদ্ধান্ত নিয়েছে, এমন একটি সিদ্ধান্ত হয়েছে জাতিসংঘের। জাতিসংঘ কিন্তু এই সিদ্ধান্তটা দিয়েছে যে আমরা কখন এখান থেকে বের হয়ে আসতে পারবো। সেই হিসেবে এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের সামনে সময় আছে 15 মাসের কিছুটা বেশি, এবং এই সময়ে এসে উত্তরণের সময় পিছিয়ে দেওয়ার দাবি উঠেছে ব্যবসায়ীদের পক্ষ থেকে। এরপর যেটা দেখতে পাচ্ছি যে এখানে বিশেষ সহকারী অর্থ মন্ত্রণালয় তিনিও এই দাবি করেছেন, এবং ব্যবসায়ীরাও বলেছেন যে আমরা বহুবার বৈঠক করেছি, বৈঠক করে আমরা যে সমস্যাগুলোর কথা বলেছি সেটা হচ্ছে এই যে 3 বছর পিছিয়ে গেলে নির্ধারিত সরকার দায়িত্বে এলে কি কি বিদ্যুৎ সমস্যা, যানজট সমস্যা ইত্যাদি সমস্যা সমাধান হয়ে যাবে। বৈশ্বিক রাজনীতি এখন খুবই টালমাটাল, এটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। তার মানে আমাদের অর্থনীতিতে অনেকগুলো সমস্যা আছে, বৈশ্বিক রাজনীতিও আমাদের দেশে একটা বড় ফ্যাক্টর। এগুলো মাথায় রেখেই মূলত আমাদেরকে কি করতে হবে, এই কাজটা করতে হবে। এরপরে গুরুত্বপূর্ণ জিনিস আছে এখানে, যে এই যে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসিতে সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছে সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি কিন্তু বাংলাদেশের বর্তমানে ওয়ান অফ দা মোস্ট জনপ্রিয় অর্থনীতিবিদ। হ্যাঁ, তিনি কি বলেছেন? তিনি বলেছেন এলডিসি উত্তরণের সময় পেছানোর জন্য বাংলাদেশের যৌক্তিক কারণ থাকতে হবে, এবং এটার জন্য যৌক্তিক কারণ থাকতে হবে। ঠিক আছে, তিনি বলেছেন এখানে যৌক্তিক কারণ থাকলে এখান থেকে পিছানো যাবে। তাহলে এলডিসি জিনিসটা কি আমরা একটু এটা জানার চেষ্টা করি। এটা ছিল একটা সংবাদ, হ্যাঁ, এটা ছিল একটা সংবাদ, এবং এখানে কিন্তু অনেক ব্যাপার স্যাপার দেয়া আছে। এই যে এখানে দেয়া আছে ব্যবসায়ীরা উদ্বিগ্ন কেন, তারপরে যেভাবে উত্তরণ হয়, কিভাবে উত্তরণ হয়, এবং 8 দেশের এলডিসি উত্তরণ, এগুলো দেয়া আছে। তো আমরা এটাই এখন আমাদের সাধারণ জ্ঞান আকারে আমরা পড়ার চেষ্টা করব। সাধারণ জ্ঞান আকারে পড়ার চেষ্টা করব। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে এলডিসি উত্তরণ। এলডিসি মানে হচ্ছে লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। এলডিসি হলো লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। এই এলডিসির যে তালিকা হয় 1971 সালে। বাংলাদেশ যুক্ত হয় 1975 সালে। তো এলডিসি তে থাকাটা ভালো কিছু না। এলডিসি মানে হচ্ছে আপনি স্বল্পোন্নত একটা দেশ, এখান থেকে আপনাকে উত্তরণ ঘটাতে হবে। যদি আপনি উত্তরণ না ঘটান তাহলে আপনি উন্নয়নশীল দেশ হবেন না, পরবর্তীতে উন্নত দেশ হবেন না। এই কারণেই কিন্তু আমাদেরকে এলডিসি থেকে উত্তরণের জন্য চেষ্টা চালিয়ে যেতে হচ্ছে। এলডিসি তে থাকা মানে আপনি একটা গরিব দেশ, আপনি স্বল্পোন্নত একটা দেশ, এখান থেকে উত্তরণ ঘটতে হবে। তো বাংলাদেশ স্বাধীনতার পরে এলডিসি তে যুক্ত হয় 1975 সালে। ঠিক আছে, এবং এলডিসি থেকে বা এলডিসি ভুক্ত দেশের তালিকা করে ইকোসক, যেটা জাতিসংঘের একটা মূল অঙ্গ সংস্থা। ইকোসক মূলত এই তালিকাটা করে থাকে। তো এই যে তালিকা তারা করে, বর্তমানে এলডিসি ভুক্ত দেশ 44টি। বর্তমানে এলডিসি ভুক্ত দেশ হলো 44টি। অনেক পরীক্ষা এসেছে যে এলডিসি ভুক্ত দেশ কয়টি। বর্তমানে এলডিসি ভুক্ত দেশ হলো 44টি, মনে রাখবেন। এবং এখানে কিন্তু বাংলাদেশও আছে। তো এখান থেকে উত্তরণ ঘটতে হলে আপনাকে অবশ্যই কিছু শর্ত মানতে হবে। সেই শর্তগুলো আপনি পূরণ করতে পারলে আমরা এলডিসি থেকে উত্তরণ ঘটাতে পারবো। তাহলে এখানে কি কি শর্ত আছে এলডিসি থেকে উত্তরণের শর্ত? 1 নম্বর শর্ত হচ্ছে মাথাপিছু আয়।
মাথা পিছু আয়, মাথা পিছু আয় থাকতে হবে আপনার। এরপর মানব সম্পদ সূচক, মানব সম্পদ সূচক। এরপরে হচ্ছে অর্থনৈতিক ভঙ্গুরতা, অর্থনৈতিক ভঙ্গুরতা, অর্থনৈতিক ভঙ্গুরতা। এই যে তিনটা শর্ত, এই তিনটা শর্তে যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনার এলডিসি থেকে উত্তরণ ঘটবে। কি কি শর্ত? মাথা পিছু আয় থাকতে হবে আপনার 1220 মার্কিন ডলারের উপরে। তা আমাদের এখন মাথা পিছু আয় 2820 মার্কিন ডলার, মানে অনেক বেশি। আমরা এই শর্তটা পূরণ করেছি, এটা আমরা টিক দিলাম। মানব সম্পদ সূচক, অর্থাৎ আমার দেশের স্বাস্থ্য, শিক্ষা, জীবনযাত্রার মান কেমন, এটাতে স্কোর থাকতে হবে আপনার 68-66 উপরে। তো আমাদের এখন 75 আছে, এখানে আমাদের আছে এখন 75। আর অর্থনৈতিক ভঙ্গুরতা হলো ব্যবসার পরিবেশ, রাজনৈতিক অস্থিতিশীলতা বা অর্থনৈতিক যে ব্যাপারগুলো আছে, আপনার এখানে ব্যবসার পরিবেশ আছে কিনা, শ্রমিকদের নিরাপত্তা আছে কিনা, এইখানে স্কোর থাকতে হয় 32-এর নিচে। তো আমাদের এখন 27 আছে। তো আমরা কিন্তু এই তিনটা শর্ত পূরণ করেছি, তিনটা শর্ত পূরণ করেছে বাংলাদেশ। তাহলে মনে রাখবেন, বাংলাদেশ তিনটা শর্তই পূরণ করেছে, তিনটা শর্তই পূরণ করেছে। একজন বলেছেন ইকোসক কি? ইকোসক হচ্ছে ইকোনমিক এন্ড সোশ্যাল কাউন্সিল, ইকোনমিক এন্ড সোশ্যাল কাউন্সিল, সোশ্যাল কাউন্সিল, ইকোনমিক এন্ড সোশ্যাল কাউন্সিল ইকোসক বলে, এবং এটার বাংলা হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। তো তাহলে বাংলাদেশ কিন্তু এই তিনটা শর্তই পূরণ করেছে। তিনটা শর্ত পূরণ করেই, মনে রাখবেন, আমাদের তিনটা শর্ত সবাই একটু কমেন্টে আমরা জানাই যে আমাদের বাংলাদেশের যে কোনো দেশের এলডিসি থেকে উত্তরণের জন্য তিনটা শর্ত পূরণ করতে হয়। 1 নম্বর হচ্ছে মাথাপিছু আয়, 2 নম্বর হচ্ছে মানব সম্পদ সূচক, 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক ভঙ্গুরতা। এই তিনটা শর্ত পূরণ বাংলাদেশ অলরেডি করে ফেলছে। করার পরে বাংলাদেশকে বলেছে যে আপনারা এলডিসি থেকে উত্তরণ ঘটতে পারবেন 2026 সালের 24 নভেম্বর। 2026 সালের 24 নভেম্বর আমরা এলডিসি থেকে উত্তরণ ঘটবে। এলডিসি থেকে উত্তরণ ঘটলে কিন্তু আমরা হয়ে যাব উন্নয়নশীল দেশ। আর উন্নয়নশীল দেশ হলে কিন্তু আমাদেরকে আগে গরিব দেশ হিসেবে যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছিল সেগুলো কিন্তু আর বিভিন্ন দেশ দিবে না। যেমন সুদ মুক্ত ঋণ দিচ্ছিল আমাদের, তারপরে হচ্ছে শুল্ক মুক্ত বাণিজ্য সুবিধা পাচ্ছিলাম, তারপর বিভিন্ন সফটওয়্যার বা ভ্যাকসিন, বড় বড় দামি দামি ঔষধ বা বিজ্ঞানীদের উদ্ভাবনী জিনিসগুলো আমরা ব্যবহার করছিলাম প্যাটেন্ট রাইট ছাড়াই। হ্যাঁ, কপিটা আমরা ব্যবহার করতে পারছিলাম। এলডিসি থেকে উত্তরণ হয়ে গেলে কিন্তু আমরা এগুলো আর কপি সফটওয়্যার, কপি ভ্যাকসিন, ভাইরাসের ভ্যাকসিন, ঔষধ এগুলো ব্যবহার করতে পারবো না। তখন কিন্তু আমাদের আগের চেয়ে আরো বেশি অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে হবে। তার মানে এলডিসি থেকে উত্তরণ হলে কিন্তু আমাদের উপর বিশাল চাপ বাড়বে। এই জন্য কিন্তু এখানে ব্যবসায়ীরা বলেছেন যে এলডিসি উত্তরণের যে সময়টা আছে 2026 সালের 24 নভেম্বর, এটাকে পিছিয়ে দেওয়া হোক। পিছিয়ে দিলে আমাদের অর্থনৈতিক সক্ষমতা আরো বাড়বে। যেহেতু সামনে একটা নির্বাচন আছে, নির্বাচনের পরে নতুন একটা রাজনৈতিক সরকার আসবে, সেই সরকার এসে অর্থনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এবং এই জন্য কিন্তু ব্যবসায়ীরা 2026 সালের 24 নভেম্বর থেকে আরো সামনে ভবিষ্যতে কোন একটা তারিখ চেয়েছেন, যাতে আমাদের ব্যবসার পরিবেশটা আরো ভালো হয়। কিন্তু জাতিসংঘ বলেছে যে আপনাদেরকে এটাই মানতে হবে, এটার পরে যদি আপনারা বিপদে পড়েন তাহলে নিজেদেরকে আবার আপনাদের সক্ষমতা বাড়াতে হবে। পরে যদি আমরা এই শর্তগুলো থেকে সরে আসি, শর্তগুলো যদি পূরণ না করতে পারি, এগুলোতে যদি স্কোর আমাদের কমে যায়, তখন কিন্তু আমরা আবার এই এলডিসি ভুক্ত দেশের তালিকার মধ্যে চলে আসব। তাহলে বর্তমানে এলডিসি ভুক্ত দেশ আছে 44টি, এখানে বাংলাদেশও আছে। বাংলাদেশ কততম এভাবে বলা হয় না, মানে 44টি আছে, অ্যালফাবেট অনুযায়ী সাজানো আছে এলডিসি। এলডিসি ভুক্ত দেশের তালিকা করে ইকোসক, জাতিসংঘের একটা সংস্থা আছে, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। বাংলাদেশ এলডিসি তে যুক্ত হয় 1975 সালে, আর বের হবে 2026 সালের 24 নভেম্বর। মনে রাখবেন, 2026 সালের 24 নভেম্বর, অর্থাৎ আগামীকালকে, আগামী বছর আগামীকালকের ডেতে আমরা এইখান থেকে বের হব। মাথাপিছু আয় থাকতে হয় 1220 মার্কিন ডলার। তো আমাদের এখন কত আছে? আমাদের মাথাপিছু আয় আছে 2820 মার্কিন ডলার।
এখন আমাদের আছে 2820 মার্কিন ডলার। আমাদের এখন মাথাপিছু আয় হলো 2820 মার্কিন ডলার। একজন বলেছেন তাহলে এলডিসি থেকে উত্তরণ না হওয়াটাই কি আমাদের বাংলাদেশের জন্য ভালো হবে? হ্যাঁ, এখানে ভালো মন্দ দুইটাই আছে। এলডিসি থেকে উত্তরণ হলে আপনি যে একটা উন্নয়নশীল দেশ, আপনি সক্ষমতা ভালো এবং বাইরে বহির্বিশ্বে আপনার ইতিবাচক ভাবে ভাবমূর্তিটা প্রকাশিত হবে। সো এলডিসি থেকে উত্তরণ হলে এটা খুব ভালো। হ্যাঁ, সো ক্লাসটি কেমন লাগছে সো ফার একটু আপনারা জানান। এবং আমরা কিন্তু চেষ্টা করছি একটা সংবাদে গিয়ে কিভাবে ওই সংবাদটাকে একবারে গভীর থেকে গভীরে বিশ্লেষণ করা যায়, গভীর থেকে গভীরে বিশ্লেষণ করা যায়, সেটাই আমরা করছি। তাহলে আপনারা একটু সবাই কমেন্টে লেখেন বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ ঘটবে 2026 সালের 24 নভেম্বর। 2026 সালের 24 নভেম্বর। ওকে, আমরা এর পরের একটা সংবাদে চলে যাই। একজন বলেছেন স্যার আমরা তো বেকার, কিভাবে এত হলো? হ্যাঁ, আপনি বেকার, কিন্তু মাথাপিছু আয়ের কনসেপ্টটা হচ্ছে বাংলাদেশের মোট সবার আয়কে যোগ করে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করা হয়। তো এখন আপনার আয় যদি মাসে 10 টাকা হয়, একজন কোটিপতির আয় হলো মাসে 1 কোটি টাকা। দুইটা ভাগ করে দিছে, ভাগ করে দেখা গেছে দুইজনের আয় হলো, দুইজনের এভারেজ গড় আয় হলো 50,05,000 টাকা। তার মানে আপনারও 50,05,000 টাকা আয়, তারও 50,05,000 টাকা আয়। কিন্তু আপনি যখন আপনার 50 লক্ষ টাকা খুঁজতে যাচ্ছেন, তখন আপনি 5 টাকাও খুঁজে পাচ্ছেন না। সো এটাই হলো মাথাপিছু আয়ের কনসেপ্ট। ওকে, আমরা পরের একটা সংবাদে যাই। পরে যদি আমরা একটা সংবাদে যাই, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে যাই। এখানে রাজনীতিতে যেহেতু শুধুমাত্র আমাদের এখন নির্বাচনী প্রচারণাগুলো নিয়ে সংবাদগুলো হচ্ছে। তো এখানে একটা জিনিস সংবাদ এসেছে, সেটা হলো হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সঙ্গে আবার সম্পর্ক শুরু করবে ভারত। হ্যাঁ, ভারত। তো এখানে আপনারা জানেন যে 17 নভেম্বর ওই দিন কিন্তু হাসিনার যে রায়, তার যে রায় ফাঁসির দণ্ড হয়, সেটা আমরা জানি। এটুকু আপনারা নিজেরাই পড়ে নিতে পারবেন, এটা সমস্যা হবে না। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস রাজনীতি নিয়ে পড়ে রাখি। এই জিনিসটা আমরা একটু পড়ার চেষ্টা করব। এটা হচ্ছে এই সংবাদটা। এখানে বলা হয়েছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একদম বলেছে স্যার পিডিএফ কি দিবেন? হ্যাঁ, আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। পিডিএফটা কিসের পিডিএফ পাবেন? আপনি পিডিএফ পাবেন হচ্ছে আজকের যে হচ্ছে প্রথম আলো পত্রিকা, সেটা পিডিএফটা পাবেন। আর আমাদের যে ক্লাসগুলো আছে, ক্লাসগুলো তো আমি বোর্ডে লিখে দেখালাম, এটা আপনাকে ছবি তুলে আমি দিয়ে দিব। ঠিক আছে? তাহলে দেখেন, আমরা একটা এখন রাজনীতি বিষয়ক, নির্বাচন বা সংবিধান বিষয়ক একটা সংবাদ করব। এখান থেকে আমরা কিছু শিখতে পারি কিনা আমরা একটু চেষ্টা করি। হ্যাঁ, তাহলে দেখেন, এখানে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করতে ইসিতে চিঠি দিয়েছে সরকার। গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই দিনে করার জন্য ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছে সরকার। অর্থাৎ সরকারের পক্ষ থেকে এই চিঠিটা দেয়া হয়েছে। তাহলে দেখেন, মনে রাখবেন, এই যে এখানে দেয়া আছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে সরকার, এবং একই দিনে করতে যাচ্ছে, এটা নিয়ে ইলেকশন কমিশনকে একটা চিঠি দেওয়া হয়েছে। এখন এখান থেকে আমরা কি কি পড়তে পারি, আসলে কি কি পড়তে পারি? এখানে দেখেন একটা জিনিস আছে, সেটা হচ্ছে
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে একটা চিঠি এসেছে। সেখানে বলা হয়েছে গণভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন। আর এই গণভোট এবং জাতীয় সংসদের নির্বাচন হবে একই দিনে অনুষ্ঠিত করানোর জন্য সবাই চিঠি দিচ্ছে। কেন? কারণ তাহলে আমাদের খরচটা বেঁচে যাবে এবং মানুষ একই সাথে গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে, আবার গণভোটের আয়োজনে গণভোটেও সে হানা ভোট দিয়ে আসতে পারবে। এখন আমরা এখান থেকে কি কি পড়বো আমরা একটু পরে দেখি, তার আগে দেখি ভিতরে আর সংবাদ আছে কিনা। যেহেতু ভিতরে আর সংবাদ নাই, আমরা তাহলে এটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, জাতীয় নির্বাচন ও গণভোট, জাতীয় নির্বাচন ও গণভোট। জাতীয় নির্বাচন 2026 সালে হবে ত্রয়োদশ নির্বাচন। 2026 সালে 13তমটা হবে, এরপরে হবে 14তম। এরপর প্রথম নির্বাচনটা হয় 1973 সালের 7ই মার্চ। প্রথম নির্বাচন হয় বাংলাদেশে 1973 সালের 7ই মার্চ। এরপর গণভোট মানে হলো হা অথবা না ভোট। বাংলাদেশে তিনবার হয়। কত সালে? 1977 সালে প্রথম হয়, 1985 সালে এরপরেরটা হয় 1991 সালে। তাহলে বাংলাদেশে গণভোট হয় তিনবার, মনে রাখবেন। বাংলাদেশে গণভোট হয় তিনবার এবং গণভোট হচ্ছে হানা ভোট। এবং একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন করানোর জন্য চিঠি দেওয়া হয়েছে ইসিতে। ইসি মানে কি আমরা জানি? ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন সম্পর্কে সংবিধানে বলা আছে 118 নং অনুচ্ছেদে। 118 নং অনুচ্ছেদে বলা আছে নির্বাচন কমিশন সম্পর্কে। তাহলে যদি প্রশ্ন আসে যে নির্বাচন কমিশন সম্পর্কে কত নম্বর অনুচ্ছেদে বলা আছে, সেটা হলো 118 নম্বর অনুচ্ছেদে বলা আছে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে। এখানে একজন প্রধান নির্বাচন কমিশনার থাকবে। তো আপনারা এখন যারা লাইভে আছেন সবাই একটু আমরা শেয়ার করে দিয়ে একটু কমেন্ট করি যে প্রথম নির্বাচনটা আমাদের কত সালে হয়। এবং অবশ্যই আপনারা এখানে একটু আমাকে কমেন্টে জানান বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের নাম কি। ওনার ছবি কিন্তু প্রতিদিনের পত্রিকায় প্রায় ছাপানো হয়। আমাকে একটু কমেন্ট করে জানান বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের নাম কি। সবাই একটু কমেন্টে জানান বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের নাম কি। তো তাহলে আমরা যেটা দেখলাম যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে, সেই নির্বাচন কমিশন 118 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়। একজন প্রধান নির্বাচন কমিশন থাকবেন এবং 2026 সাল হবে ত্রয়োদশ নির্বাচন। প্রথম নির্বাচনটা হয় 1973 সালে। আর গণভোট মানে হানা ভোট এই পর্যন্ত হয়েছে তিনবার। এবং মনে রাখবেন চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু থাকবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু থাকবে এই যে চতুর্দশ নির্বাচন থেকে। 14তম জাতীয় নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু থাকবে। যারা আপনারা ক্লাসটা দেখছেন সবাই একটু কমেন্ট করেন যে বর্তমান নির্বাচন কমিশনারের নাম কি। বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের কি নাম, সবাই আমরা একটু কমেন্ট করি। এবং এখানে মনে রাখবেন এই যে চতুর্দশ নির্বাচন থেকে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা চালু হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? অনেকের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। সবাই দুই একজন একটু কমেন্ট করে জানান আমার কথা শোনা যাচ্ছে কিনা। তাহলে এটা নিয়ে কিন্তু আপনার এই সংবাদ হয়েছে। এখন এখানে আরেকটা জিনিস একটু মনে রাখবেন, 2026 সালে যে গণভোটটা হবে, যদি গণভোট হয় সেই গণভোটে প্রশ্ন থাকবে
চারটি প্রশ্ন থাকবে 2026 সালের গণভোটে। 2026 সালে গণভোটে 4টি প্রশ্ন থাকবে। এখানে কমেন্ট দেখা যাচ্ছে না। যাই হোক 2026 সালের যে আমাদের গণভোটটা যদি হয়, সেখানে প্রশ্ন থাকবে 4 ধরনের, 4টি বিষয়ে আপনার কাছ থেকে জানা হবে এবং আপনি এখানে হা না ভোট প্রদান করবেন। তাহলে দেখেন, আমরা যে জিনিসটা দেখলাম ওই সংবাদটার মাধ্যমে, সেটা হচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট, এবং এই গণভোটের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে এখানে 4টা প্রশ্ন থাকবে এবং এই 4টা প্রশ্ন দিয়ে আপনাকে হা না ভোট যাচাই করা হবে আপনার কাছ থেকে। অন্যদিকে এই পর্যন্ত গণভোট হয় 3 বার, আর আমাদের প্রথম নির্বাচন হয় 1973 সালে 7ই মার্চ। আগামী বছর 2026 সালে হবে ত্রয়োদশ নির্বাচন এবং চতুর্দশ নির্বাচনটা হবে এরপরে 4 বছর বা 5 বছর পরে। তবে ওই চতুর্দশ নির্বাচন থেকে আপনার তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু থাকবে। হ্যাঁ, একজন সঠিক আনসার করেছেন নাসির উদ্দিন, নাসির উদ্দিন হচ্ছেন আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার। তাহলে মনে রাখবেন, আমাদের নির্বাচন কমিশন সম্পর্কে বলা আছে সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদে। তো আপনারা যারা আজকের এই ক্লাসটির পিডিএফ এবং এই যে ক্লাস লেকচারটা ইমেজ আকারে চান, তারা সবাই একটু কমেন্ট করি, অবশ্যই চাই পিডিএফ যারা চান তারা একটু কমেন্ট করুন, চান কিনা। এবং প্রবাসীদের জন্য যে ভোটের ব্যবস্থা করা হয়েছে সেটার নাম হচ্ছে পোস্টাল ভোট। প্রবাসীদের জন্য পোস্টাল ভোট। আপনাদেরকে পিডিএফ এবং ক্লাস লেকচার আপনারা যারা চান ক্লাসের পরেই, তারা একটু লেখেন চাই। আমরা এরকম আয়োজন আরো সামনে রাখবো কিনা, আপনারা একটু জানান। ইনশাল্লাহ যদি আপনাদের সাড়া পাই, আমরা এই আয়োজন আরো নিয়মিত চালিয়ে যাব। আজকে একটু আমাদের টেকনিক্যাল প্রবলেম হয়েছে, কিন্তু পরবর্তীতে ইনশাল্লাহ আমরা এখান থেকে শুধরে নিব এবং আবারও আপনারা যদি চান তাহলে আমরা এরকম ক্লাস আরো বেশি বেশি দিব। তাহলে পোস্টাল ভোট না, এটা হবে পোস্টাল ডাক ভোট। অর্থাৎ আপনি ডাকের মাধ্যমে গোপনে আপনার ভোটটা পাঠিয়ে দিবেন, আপনি কাকে দিচ্ছেন। ঠিক আছে? প্রবাসীদের জন্য থাকছে পোস্টাল ভোট। একজন বলেছেন 4টি প্রশ্ন কি কি, এই প্রশ্নগুলো এখন ঠিক করা হয়নি, প্রশ্নগুলো ঠিক করে তারপর দেয়া হবে। হ্যাঁ, যখন গণভোটের তারিখ নির্ধারণ হবে, যেহেতু নির্ধারণ হয়েছে, যখন সিদ্ধান্ত হবে যে হ্যাঁ প্রজ্ঞাপন জারির মাধ্যমে যে হ্যাঁ গণভোট জাতীয় নির্বাচনের দিনেই হবে, তখনই কিন্তু এই 4টি প্রশ্ন রেডি করা হবে। ঠিক আছে? তাহলে যারা চান তারা একটু কমেন্ট করুন, এবং আমরা সামনে এইরকম আয়োজন আপনারা চান কিনা ইনশাল্লাহ যারা চান তারা একটু লেখেন চাই স্যার। এবং একই সাথে যেহেতু আপনারা দেখছেন যারা চান, এবং আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সুখবর আছে, সেটা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে আপনাদের জন্য আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা সেটা দিয়েছি। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হন, ওইখানে আপনাকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। এখন পিডিএফ দেওয়ার জন্য তো একটা মাধ্যম লাগবে, আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যান, এবং যুক্ত হলেই আপনাকে ওখানে পিডিএফটা আমি একটু পরেই দিয়ে দিব ইনশাল্লাহ। এই লাইভ চলাকালীন আপনাকে দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। এবং আরেকটা জিনিস, আজকের ক্লাসটা কেমন লাগলো, ওভারঅল কেমন লাগলো আমরা আরো আলোচনা করব। তো আজকের ক্লাসটা কেমন লাগলো এবং সামনে আমরা এরকম ক্লাস চাই কিনা আপনারা একটু কমেন্টে জানান। এবং যারা পিডিএফ চান সবাই একটু কমেন্টে জানান। আপনারা সবাই বলছেন যে ক্লাসের কোয়ালিটি ভালো হচ্ছে, আপনারা কিন্তু এটা অনলাইনে ফ্রি পাচ্ছেন। এখন আমরা কিন্তু পেইড ব্যাচে এরকম কোয়ালিটিফুল ক্লাস দিচ্ছি। আমাদের যারা শিক্ষক প্যানেল আছে তারা সবাই কিন্তু কোয়ালিটিফুল। মনে রাখবেন, একটা অনলাইন প্ল্যাটফর্মে 2টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ভালো শিক্ষক এবং ভালো শিক্ষার্থী।
এই দুইটা জিনিস হলে কিন্তু ওই জাতিকে এগিয়ে নেওয়া খুব ভালোভাবেই সম্ভব হবে। আমরা চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনার্স মাস্টার শেষ করা অভিজ্ঞ এবং বিসিএস ক্যাডার বা বিসিএস পরীক্ষা দিয়েছেন এমন শিক্ষকদের নিয়ে কিন্তু আপনাদের পেইড ব্যাচে ক্লাস দেয়ার। সো অনেকে আছেন কনফিউশনে আছেন যে সামনে যে চাকরি পরীক্ষার প্রস্তুতিগুলো নিব কোথায় নেওয়া যায় বা একসাথে কিভাবে নেওয়া যায়। আপনাদের জন্য কিন্তু টিউটোরিয়াল পরিবার বসে নেই, আপনাদের জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যাতে আপনারা সহজেই আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পেতে পারেন। আর সামনে যেহেতু আর একটা পে স্কেল হতে যাচ্ছে এবং সামনে যেহেতু আপনার সরকারি চাকরির পরীক্ষা দিন দিন প্রতিযোগিতামূলক হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু অবশ্যই আপনাকে এখন থেকে কম্বাইন চাকরির প্রস্তুতি নিতে হবে। তো আপনাদের জন্য আমরা কম্বাইন চাকরির প্রস্তুতির জন্য একটা নতুন একটা অফার নিয়ে এসেছি। যে অফারটা হচ্ছে বাংলাদেশে আমরাই প্রথম যারা কিনা প্রাইমারি নিবন্ধন এবং 10 থেকে 20তম গ্রেডের কম্বাইন চাকরির প্রস্তুতির ডাইনামিক ব্যাচ চালু করেছি। এবং এই ব্যাচে আপনি যদি যুক্ত হন তাহলে আপনি আমাদের ক্লাস সহ পেইড ব্যাচে যে কোয়ালিটিফুল ক্লাস সবগুলোই পাবেন। প্রথম কথা হলো এইখানে আপনি যুক্ত হলে 100টি আগের রেকর্ডেড ক্লাস পাবেন, লাইভ ক্লাসগুলো পাবেন, পাশাপাশি 100টি লাইভ এক্সাম পাবেন, আমাদের দিক নির্দেশনা থাকবে, সেই সাথে আপনাকে বই ফ্রি দেওয়া হবে 4টা বই, বাংলা ইংরেজি জিকে এবং ম্যাথ। এবং এখনো যারা আছেন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, একটু পরে আমি দিয়ে দিচ্ছি ক্লাসটা শেষ করে। এই বইগুলো আপনাকে দেওয়া হবে আপনার কুরিয়ারের ঠিকানায় এবং সাথে সাথে আপনি কিন্তু পেয়ে যাবেন আমাদের আকর্ষণীয় বা অভিজ্ঞ শিক্ষক প্যানেলের নেয়া ক্লাসগুলো। তো এখানে আপনাদের জন্য এখন যদি আপনারা লাইভ চলাকালীন আমাদের এই কোর্সে ভর্তি হন তাহলে মনে রাখবেন আপনাদের জন্য বিশাল একটা ডিসকাউন্ট আছে। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে আমাদের ওয়ান টাইম এডমিশন, লাইফ টাইম অ্যাক্সেস। একবার ভর্তি হলেই আপনি সারা জীবন এখানে অ্যাক্সেসটা পাবেন। এবং আপনারা যারা এখন লাইভ চলাকালীন ভর্তি হবেন এই শীতের সময়ে আমাদের একটা শীতকালীন অফার চলছে। সেই অফারটা হচ্ছে আমাদের পুরো 3টা কোর্স একসাথে, প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডের চাকরি পুরোটাই একসাথে হলো গিয়ে 4500 টাকা। তো আজকে যারা লাইভ চলাকালীন ভর্তি হবেন এবং হচ্ছে গিয়ে পিডিএফটা নিয়ে যারা আপনারা মনে করেন যে আমি একটু কল দিয়ে কথা বলি, আপনারা যদি এখন এই মুহূর্তে ভর্তি হন, অফারে ভর্তি হন, আপনাদের জন্য শুধুমাত্র রাখা হবে 1450 টাকা। তো 1450 টাকায় কিন্তু আপনার দেখা গেছে 4-5টা বইয়ের দামই হয়ে যায় 1450 টাকা। 4-5টা বইয়ের দামই কিন্তু 1450 টাকা হয়ে যায়। সেই জায়গায় আপনি 1450 টাকা দিয়ে 4টা বই পাচ্ছেন, পাশাপাশি যে বইগুলোর দামই প্রায় 1000-1200 টাকার মতো। তো পাশাপাশি আপনি আমাদের ক্লাসগুলো পাচ্ছেন, পরীক্ষা সবকিছু পাচ্ছেন। আপনাদেরকে নিয়মিত পরীক্ষা নেওয়া হবে, পিডিএফ দেওয়া হবে, সাথে হার্ড কপি হিসেবে 4টি আমাদের বই দেওয়া হবে। এবং 1450 টাকা আপনি ভর্তি হতে পারবেন। যারা আপনারা ভর্তি হতে চাচ্ছেন এই নাম্বারে টাকা পাঠিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে স্ক্রিনশটটা আমরা আপনাকে গ্রুপে জয়েন করে ফেলবো। তো যারা এখনই ভর্তি হতে চাচ্ছেন তারা লিখতে পারেন যে ভর্তি হতে চাই এবং ভর্তি হলে কিন্তু এই জায়গায় আপনি ওয়ান টাইম এডমিশন নিলেই লাইফ টাইম অ্যাক্সেসটা পেয়ে যাবেন। এখানে একটা জিনিস মনে রাখবেন, আমাদের যেহেতু সরকারি চাকরি পরীক্ষার যে পড়াগুলো এগুলো বারবার পড়তে হয়, বারবার রিভিশন দিতে হয়, আমাদের বিরক্তি চলে আসে এবং বছরের পর বছর আমাদের পড়তে হয়। 1 বছর 2 বছর পর্যন্ত 3 বছর পর্যন্ত আমাদের পড়তেই হয়, সরকারি চাকরির পড়া একই পড়া পড়তে হয়। এই জায়গায় আপনার অবশ্যই একজন মেন্টর প্রয়োজন, যিনি কিনা আপনাকে সঠিকভাবে সঠিক দিক নির্দেশনা দিবেন। এবং আপনার যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে বইয়ের টেবিলে বসে থাকা। বইয়ের টেবিলে আপনাকে বসিয়ে রাখার জন্য আমাদের মেন্টরগণ আছেন, অভিজ্ঞ শিক্ষকগণ আছেন। এবং আপনি যদি বইয়ের টেবিল থেকে একবার উঠে যান, বইয়ের টেবিল থেকে আপনার মন উঠে যায়, তাহলে কিন্তু আপনি আর আপনার পড়াশোনাটা ধরে রাখতে পারবেন না। এবং ওই যে সরকারি চাকরির বারবার একই জিনিস পড়তে হবে, এই জিনিসটার প্রতি একটা অনীহা চলে আসবে, অতুক্তি চলে আসবে, বিতৃষ্ণা চলে আসবে। এই কারণে আপনার যাতে ওই দিকে আকৃষ্ট হতে পারেন যে আমার একটা সরকারি চাকরি লাগবে, যেখানে আমি হচ্ছে গিয়ে ওই একই টপিক বারবার পড়ার আমার একটা অভ্যাস গড়ে তুলতে হবে, বইয়ের টেবিলে আমাকে ফিরে যেতে হবে, বইয়ের টেবিলে আমাকে থাকতে হবে। সেই জন্য কিন্তু আমাদের এই আয়োজনে আপনি যুক্ত হতে পারেন। এবং এই আয়োজনে শুধুমাত্র আপনি পড়াশোনায় পাচ্ছেন না, আমাদের দিক নির্দেশনাগুলো পাবেন, আমাদের গাইডলাইন্স গুলো পাবেন, ব্যতিক্রম এপিসোড ক্লাসগুলো পাচ্ছেন।
সো যারা আজকে যুক্ত হতে চান ইনশাল্লাহ আপনাদেরকে আমরা 70% ডিসকাউন্টে মাত্র 1450 টাকাতে ভর্তি করাবো। এবং ওইখানে একটা গুগল ফর্ম দেয়া হয়েছে, আমাদের যে কমেন্ট বক্স আছে ওই গুগল ফর্মটা আপনি পূরণ করতে পারেন, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে দ্রুত আমাদের যুক্ত হয়ে যান। যুক্ত হলে আপনাকে আমি আজকের যে পিডিএফ প্রথম আলোর এবং আমাদের যে আছে ক্লাস লেকচারটা পুরোটা আপনাকে আমি দিয়ে দেবো এই মুহূর্তে। সো আজকের ক্লাসটি কেমন লাগলো এবং এইরকম আয়োজন আপনারা সামনে চান কিনা, আমার ক্লাস কেমন লাগলো ব্যক্তিগতভাবে সবাই একটু কমেন্টে জানান। এবং আমরা যেহেতু শীতের সন্ধ্যা, হিম শীতল আবহাওয়া চারিদিকে বিরাজ করছে, এই হিম শীতল আবহাওয়ায় আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, কারণ আপনারা এই